আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন বিএনপি নেতা আমির খসরুর। এদিকে আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই বলছেন রুমিন ফারহানা। জানাবো সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সামনে যত চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো রাজতন্ত্রের এমন হয় না যা গত 15 বছরে হয়েছে বলছেন জামায়াত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন বিএনপি নেতা আমির খসরুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এতে লাভবান কারা হচ্ছে, তাহলে আগামী নির্বাচনও কি যারা আছে তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে? প্রশ্নগুলো উঠে আসছে। বিএনপির এই নেতা বলেন, সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, ঐকমত্যের বিষয়টিও একেবারে শেষ পর্যায়ে আছে। ইতিমধ্যে বিচার কার্য শুরু হয়েছে, বিচার নিজের গতিতে চলবে, কোনো সরকার বিচার চালাবে না। সুতরাং এসব সিদ্ধান্ত যখন পরিষ্কার, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু নির্বাচন তারও আগে করা সম্ভব, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক ভেবেচিন্তে সবাই মিলে ডিসেম্বরে নির্বাচনের বিষয়টি বলা হয়েছে, কেননা এরপর পবিত্র রমজান মাস শুরু হবে। রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না, এরপর আবার পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী মিলিয়ে সম্ভব হবে না। ফলে এ সময়ে নির্বাচনী দিনক্ষণ ঠিক করার পেছনে কি কারণ, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এপ্রিলে নির্বাচন কাদের স্বার্থে, সে প্রশ্ন তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন একটা বিশেষ সময় নির্বাচন হয়, একটা সময়সীমার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। এখন নির্বাচিত সরকার নেই, সংসদ নেই, সেক্ষেত্রে আপনার এটা করতে হলে সবার ঐক্যমত্যে ও মতামতের ভিত্তিতে করতে হবে। মতামত সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে, সুতরাং যে মতামত সৃষ্টি হয়েছে সেটির বাইরে গিয়ে এপ্রিলে নির্বাচন কেন, এটিই এখন প্রশ্ন। এটি কাদের স্বার্থে, অন্য কোনো চিন্তা আছে নাকি? আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই বলছেন রুমিন ফারহানা। আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি কথা বলেন। রুমিন ফারহানা বলেন, মঞ্জু ভাই একটি প্রসঙ্গ তুলেছেন যে 2007 সালে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। হ্যাঁ, এটা সত্যি, তিনি রাজি হননি, কারণ তিনি দীর্ঘ সময় চেয়েছিলেন। এখন সম্ভবত তাকে সেই দীর্ঘ সময়ের আশ্বাস দেওয়া হয়েছে, কোনো না কোনোভাবে সে কারণেই তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি আরো বলেন, আমি বিরাজনীতিকরণের লক্ষণ দেখতে পাচ্ছি। 1/11-এর সময় যেভাবে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হচ্ছিল, সেই একই চিত্র আবার ফুটে উঠেছে। আমার ভাই নূর যেটা বলেন, আমি তার সঙ্গে শতভাগ একমত। গত কয়েক মাস ধরে আমরা দেখছি, যারা আগে ছাত্রলীগ হয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট পদে লুকিয়েছিল, তারাই এখন আমাদের বিরুদ্ধে নানা অপবাদ দিচ্ছে। তখন দেখেছি নুরুল হক নূর রাস্তায় মার খাচ্ছে, আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে কথা বলছি। সাকিব ভাই আন্দোলন করছেন, মঞ্জু ভাই আন্দোলন করছেন, সবাই তখন আন্দোলনের ময়দানে ছিলাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও করেছি, সেই সময় পার করেছি আমরা। আর এখন তারা আমাদের ভারতের দালাল, এর এজেন্ট বলে অপবাদ দেয় বলে তিনি। রুমিন ফারহানা আরো বলেন, আজকে আপনি দেখেন ডক্টর ইউনূস এবং তার কিছু পোষ্য ছাত্ররা ছাড়া সবাই নির্বাচন চায়, প্রশাসন নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। নূর ভাই বলেছেন, প্রায় 100টি নিবন্ধিত ও অনিবন্ধিত দল নির্বাচিত চায়, এমনকি সেনাবাহিনীও নির্বাচন চায়। সবশেষে রুমিন ফারহানা বলেন, আমি শুধু একটি কথাই বলবো, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে ভালো হয়। সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সামনে যত চ্যালেঞ্জ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলো হাতে প্রত্যাশা, হতাশা প্রকাশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত সবাই এই সময়সীমা মেনে নিলেও নির্বাচনটিকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, উৎসবমুখর ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ সরকারকে আগামী 10 মাসে মোকাবেলা করতে হবে, সেই আলোচনা উঠছে। বিশেষ করে রাজনৈতিক ঐকমত্য ছাড়াও এই অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্তকরণ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো জটিল কাজ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা, সেই প্রশ্ন আছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি, যদিও তার ঘোষিত নির্বাচনের সময়সীমায় বিতর্কের মুখে পড়েছে।
অভিযোগ উঠেছে এই সময় নির্ধারণে দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতকে তিনি উপেক্ষা করেছেন। প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ অবশ্য বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী মাসের মধ্যে জুলাই সনদ সহ সংস্কার কর্মসূচিগুলো চূড়ান্ত করা সম্ভব হবে। ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন, জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কার কাজগুলো বাস্তবায়নের পাশাপাশি বাকি অংশের বেশ কিছু কাজও তারা শুরু করে যেতে চান। বিশ্লেষকরা বলছেন, কোন বিষয়গুলো সংস্কার হবে সে বিষয়ে সব দলকে এক করা, আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ডের বিচারকে গ্রহণযোগ্য করার পাশাপাশি পক্ষপাতহীন নির্বাচনের পরিবেশ ও একটি লেভেল প্লেইং ফিল্ড সরকার যে তৈরি করতে পারবে, এই আস্থা তৈরি করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়া আইন শৃঙ্খলা ঠিক করা, পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার উপযোগী করা, বিতর্কহীন ভোটার তালিকা তৈরি করা, নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ কি পুরনো আইন হবে নাকি নতুন আইন করা হবে, আবার নতুন আইন হলে তার ভিত্তিতে এই জটিল কাজ এত অল্প সময় করা সম্ভব কিনা, সেই চ্যালেঞ্জগুলো সরকারের সামনে থাকবে বলে তারা মনে করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেছেন, সরকারের সামনে প্রকৃত চ্যালেঞ্জই হবে নিজের নিরপেক্ষ থেকে একটি পক্ষপাতহীন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা যে করতে চায় সেই আস্থাটা অর্জন করা। ইতিমধ্যে দু একটি দলের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। এর নিষ্পত্তি না হলে আইন শৃঙ্খলা ও নির্বাচন কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করা আরেকটি বড় চ্যালেঞ্জ হবে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং দুজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে দলটি অনড় আছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার তাদের দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। অন্যদিকে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান আগামী নির্বাচনের সম্ভাব্য ডাকাতির বিষয়ে হুঁশিয়ার করেছেন। মৌলভীবাজারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, জাতি জেনে তেনে নির্বাচন চায় না। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি মেন্টেনের ভিত্তিতে তারা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবো। কিন্তু প্রশ্ন উঠেছে, গত 11 মাসে সরকার সংস্কার ইস্যুতে কিছু করতে পেরেছে কিনা এবং একই সঙ্গে সংস্কার বাস্তবায়নের চেয়ে সময় ক্ষেপণের জন্য এসব নিয়ে আলোচনাটাই বেশি গুরুত্ব পাচ্ছে কিনা। আবার জুলাই সনদ ঘোষণা করে তারপর সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হলে পরের 8 মাসে নির্বাচন আয়োজনের মূল চ্যালেঞ্জ কতটা গুরুত্ব পাবে, সেই আশঙ্কা আছে অনেকের মধ্যে। সম্প্রতি ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন, তারা অন্তর্ভুক্তিমূলক বলতে দলের নয় সব ভোটারের অংশগ্রহণের কথা বুঝিয়ে থাকেন। অর্থাৎ সব পর্যায়ে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। যদিও বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে আগামী দিনের ভোটের হার 30 থেকে 40%। এখন দলটিকে নিষিদ্ধের পর তাদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচনকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যাবে, সেই চ্যালেঞ্জই এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে বিশ্লেষকরা মনে করেন। জোবাইদা নাসরিন বলেন, আওয়ামী লীগ আমলেও বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা গেছে, কিন্তু চূড়ান্ত বিচারে সেগুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিলেও মানুষ গ্রহণ করেনি। এখন সরকার একটি দলকে নিষিদ্ধ করেছে, যেই দলটির এখনো উল্লেখযোগ্য পরিমাণ জনসমর্থন আছে। এই জনগোষ্ঠীকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে নিশ্চিত করা হবে সেটা সরকারকে ঠিক করতে হবে। রাজতন্ত্রেও এমন হয় না যা গত 15 বছরে হয়েছে, বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো রাজতন্ত্র নয়, অথচ গত 15 বছরে যা হয়েছে তা রাজতন্ত্রেও হয় না। জামায়াত আমির বলেন, 16.5 বছর আমাকে আপনাদের সামনে আসতে দেওয়া হয়নি। এ সময়ের মধ্যে অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের সামনে উপস্থিত হতে পারলে ভালো হতো। সাবেক সরকারের কঠোর সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান বলেন, আমাকে 3 বার দীর্ঘ সময় জেলে রাখা হয়েছে, অনেককে গুম করা হয়েছে। সিলেটের ইলিয়াস আলী আজও নিখোঁজ, তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তার পরিবারও জানে না। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, ভয় আর নিপীড়নের মধ্যে মানুষ কথা বলার সাহস হারিয়েছে। অথচ সেই সময় বলা হতো দেশ উন্নয়নের রোল মডেল। বিচার ব্যবস্থা দুর্বলতার প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, মানুষকে সাজানো মামলায় ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমাদের রিমান্ডে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাওয়া হতো, আমরা তখন বলেছি আমাদের স্বপ্ন মানবিক বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।